শিক্ষাক্রমটার বিরুদ্ধে যে জায়গা থেকে বাংলাদেশে প্রতিবাদটা আসা দরকার ছিল, একেবারে জনের কাছে, যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদের পদচারণা আছে, তাদের কাছ থেকে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে এটা সেই অর্থে সার্বজনীনভাবে প্রতিবাদটা আসলো না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলতে আসলে সাধারণ মানুষের যে শিক্ষা, সেই সাধারণ মানুষের শিক্ষাটা বাংলাদেশের বয়স বাড়ছে। আর সাধারণ মানুষের বলতে বাংলাদেশের কমপক্ষে 90 থেকে 95% মানুষের যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থাটা বাংলাদেশের বয়সের সঙ্গে সঙ্গে সেটার অধপতন ঘটছে। এবং এই অধপতনটা আমি একটা সময় মনে করতাম যে এটা সম্ভবত না জেনে না বুঝে শিক্ষার সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা কাজটি করছেন। কিন্তু আমাদেরও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে এটা আসলে যারা করছেন তারা আসলে জেনে বুঝে করছেন, কোনো কিছুই তারা না জেনে করছেন না। প্রতিবাদ হচ্ছে, অনেকেই প্রতিবাদ করছেন। এই যেমন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যে প্রতিবাদটি করছেন, তারা একটি ছাত্র সংগঠন, তারা তাদের মতো করে এক ধরনের পরিকল্পিতভাবে একটা প্রচারণা চালাচ্ছেন হচ্ছে শিক্ষাক্রম নিয়ে যে প্রোপাগান্ডা চলছে, অর্থাৎ অসত্য যে প্রোপাগান্ডা চলছে, সেই অসত্য প্রোপাগান্ডার বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একটা সত্য প্রচারণা চালাচ্ছে। তারা যেটা করেছে যে 5 লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করবে। কেন স্বাক্ষর সংগ্রহ করবে? স্বাক্ষর সংগ্রহ করবে এই কারণে যে এই শিক্ষাক্রমটা সেই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। ইতিমধ্যেই ধ্বংস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেই সম্পন্ন হয়ে যাওয়ার পরেও সম্পন্ন যখন হচ্ছিল তখন যে প্রতিবাদটা প্রত্যাশিত ছিল, যেটা বললাম, সেই প্রতিবাদটা আমরা করতে পারিনি। আমাদের শিক্ষাবিদরা করতে পারেননি, আমাদের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার চেষ্টা করে, যারা ক্ষমতায় থাকে এবং ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করে, তারা এই কাজগুলো করেননি। তাদের হাত দিয়ে এই সর্বনাশটা সংগঠিত হয়েছে। তো সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যে গণস্বাক্ষরতা অভিযানটি করছে, জেলায় জেলায় মানুষের কাছে যাচ্ছে, আমি সমর্থন করছি। শুধু সংহতি প্রকাশ নয়, এটা আমারই কাজ। আসলে আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট করি না, এই রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি তাদের এই কাজটিকে সর্বতোভাবে সমর্থন করছি এবং আমি আমার ক্ষুদ্র জায়গার থেকে যেভাবে পারবো, যতটা পারবো, আমি সবসময় এটাকে সমর্থন করে যাব, লিখে সমর্থন করে যাব, কথা বলে সমর্থন করে যাব। কেন সমর্থন করব? সমর্থন করব হচ্ছে, মোটা দাগে যদি আমাদের এই পাঠ্যক্রমকে বিশ্লেষণ করেন, পরীক্ষা পদ্ধতি তুলে দেয়াকে কেন্দ্র করে যে একটা উদ্ভট ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, তার সঙ্গে বাংলাদেশের শিক্ষকদের বলতে আমি বোঝাচ্ছি মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয় নাই, তাদের কাছে জানতে চাওয়া হয় নাই, তাদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করা হয় নাই। সুতরাং তারা যে পাঠদান করবেন, তারা এটার দক্ষতা অর্জন করেননি। তার চেয়েও বড় কথা, এই শিক্ষাক্রমটি প্রথম অবস্থায় আমাদেরকে, যেমন যে প্রোপাগান্ডার কথা বললাম, প্রথম অবস্থায় আমাদেরকে বলা হলো ফিনল্যান্ডের মডেল। ফিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো প্রাথমিক শিক্ষা যে সমস্ত দেশের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের মধ্যে থাকা একটি দেশ। ফিনল্যান্ড হচ্ছে পৃথিবীর শিক্ষকরা সবচেয়ে বেশি, প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ করে, সবচেয়ে বেশি বেতন এবং সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেরকম একটি দেশ ফিনল্যান্ড। তো বর্তমান পৃথিবী তো অনেক ছোট। তো যখন আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হলো যে এটা আমরা ফিনল্যান্ড থেকে এনেছি, তারা ধারণা করেছিলেন, তারা ধারণা করেছিলেন যে যেহেতু ফিনল্যান্ডের কথা বলবো, তখন সবাই চুপ হয়ে যাবে, যে না, যেহেতু উন্নত দেশ ফিনল্যান্ড, পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষা ব্যবস্থা, তখন সবাই বললো না, এটা তো খুব ভালো। কিন্তু আমাদের এই শিক্ষাবিদরা, আমাদের এই আমলাতন্ত্র, আমাদের এই ক্ষমতাসীন রাজনীতিবিদরা এটা তাদের বিবেচনার মধ্যে নেননি যে আমাদের যে শিক্ষা পদ্ধতি এখন, যেটা শিক্ষা কারিকুলাম যেটা করা হয়েছে, পাঠ্যক্রম, এইটা ফিনল্যান্ড অনুসরণ করে না, হুবহু অনুসরণ করে না। এটা পৃথিবীর কোনো দেশই হুবহু অনুসরণ করে না। তখন তারা এটা যখন তথ্য প্রমাণ দিয়ে দেখানো হলো, তখন তারা বললেন না, আমরা কয়েকটি দেশের সমন্বয় করেছি। প্রোপাগান্ডা, অপসত্য এবং মিথ্যা তথ্য কীভাবে ছড়ানো হয় খেয়াল করে দেখেন। আমাদের শিক্ষাবিদদের, বিশেষ করে আমি নাম না বলবো কিনা জানি না, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল আমাদের খুব শ্রদ্ধার মানুষ, আমি খুবই শ্রদ্ধা করি তাকে। কিন্তু তিনি যখন বললেন যে তিনি চরে গেছেন, চরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, তারা কেউ কোনো অভিযোগ করেননি প্রাথমিক বিদ্যালয়ে। স্যার, একটা চরের বাচ্চার কাছে আপনি গেছেন,
আপনি জাননি তা বলছি না, আপনার সরলতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু ওই ওই প্রাথমিক বিদ্যালয়ের যে শিশুটির সঙ্গে আপনি কথা বলেছেন তিনি কি অভিযোগ করবেন শিক্ষাক্রম নিয়ে? আপনি কি তার বাবার সঙ্গে কথা বলেছেন যে অ্যাসাইনমেন্ট স্কুল থেকে করতে দেবে, সেই অ্যাসাইনমেন্টটি করার জন্য যদি 50 টাকা খরচ করে কিছু কিনতে হয় তার বাবা ওইটা কিনতে পারবেন কি না? আপনি কি তার মার সঙ্গে কথা বলেছেন যে তার মেয়ের একটি অ্যাসাইনমেন্ট করার জন্য 2 টাকা দিয়ে একটা জিনিস কিনতে হবে, সেই টাকা 2 টাকায় কিছু পাওয়া যায় না, আমি তো কথার জন্য বলছি, ওই 2 টাকার জিনিসটি তার মা কিনে দিতে পারবেন কি না? আপনি চরের শিশুদের জীবনযাপন জানেন? জানেন না, কারণ আপনি ওই জীবনে অভ্যস্ত নন। সুতরাং আপনারা যেটা করছেন এটা হচ্ছে ইতিহাসের একটা কলঙ্ক তৈরি করছেন। এই ইতিহাসের কলঙ্কের জন্য আপনার সারা জীবনের যে অর্জন, আপনাদের সারা জীবনের যে অর্জন, সেই অর্জনটিতে নিজেরা কালিমা লিপ্ত করলেন। আপনারা একটি তত্ত্ব প্রচার করছেন যে রবীন্দ্রনাথও বলে গেছেন যে নকল করা, বাড়ি থেকে নকল নিয়ে গিয়ে নকল করা আর মাথায় করে নকল, কাগজে টুকে নকল নিয়ে যাওয়া আর মাথায় করে নকল নিয়ে যাওয়া একই কথা। এই যে এত বড় অসত্য এবং ভুল, দর্শনগতভাবে ভুল তত্ত্ব আপনাদের মতো শিক্ষাবিদরা প্রচার করলেন, এর জন্য আপনাদেরকে সত্যিকার অর্থেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে একটা সময়। রবীন্দ্রনাথের কথা, সেই কথার তাৎপর্য, সেই কথার পারিপার্শ্বিকতা, এগুলো না বুঝে আপনি বর্তমান সময়ে এসে যদি এই কথা বলেন, আমার যায় আসে যে বাংলাদেশের 95% মানুষের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে আপনারা ধ্বংস করে দিলেন। ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না এই ভুল প্রচারণা, প্রোপাগান্ডা চালানোর অংশ হওয়ার জন্য। কারিকুলামে যে পরীক্ষা পদ্ধতির কথা বলেছেন, পরীক্ষা তুলে দেওয়ার কথা বলেছেন, এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আপনারা শিক্ষা নিতে পারতেন, কী থেকে শিক্ষা নিতে পারতেন? আপনারা শিক্ষা নিতে পারতেন যে আপনারা যে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি চালু করেছিলেন, প্রথমত কথা, সৃজনশীল পরীক্ষা পদ্ধতিটা শুনতে খুব ভালো শোনায় এবং প্রক্রিয়াটিও যে খারাপ আমি তা বলি না, কিন্তু সৃজনশীল আপনারা চালু করেছিলেন, চালু করে আপনারা শিক্ষা ব্যবস্থার প্রথম অবস্থায় ধ্বংস করেছেন। ভালো পদ্ধতি, কিন্তু ধ্বংস করেছেন। কেন ধ্বংস করেছেন? আপনারা সৃজনশীল পরীক্ষা পদ্ধতি চালু করেছিলেন, শিক্ষকদের ট্রেনিং দেননি। সৃজনশীলতার জন্য যে শিক্ষক দরকার ছিল, আপনার সেই শিক্ষক নেই। এখন আজকে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কারা? আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদেরকে আপনি সেইভাবে তৈরি করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়, ধরুন পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় উদাহরণ হতে পারে, এই বিশ্ববিদ্যালয় থেকে যারা সবচেয়ে ভালো রেজাল্ট নিয়ে, ফলাফল ভালো করে বের হয়ে আসেন, তাদের মধ্যে কি আপনি একজনকেও দেখাতে পারবেন যে তারা কেউ প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চান? চান না। কেন চান না? কারণ সেখানে সম্মান নেই প্রথমত, দ্বিতীয়ত কথা সেখানে অর্থ নেই। জাপান বলেন, ফিনল্যান্ড বলেন, ইউরোপ বলেন, উত্তর আমেরিকা বলেন, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলেন, এমনকি কলকাতার কথা বলেন, সেখানে শিক্ষকদের যে সম্মান এবং শিক্ষকদের যে জীবন জীবিকার যে নিশ্চয়তা, আমাদের এখানে এটার কোনো কিছুই নাই। আপনারা বলছেন কারিকুলাম পরিবর্তন করে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবেন। কত বড় ভুল দর্শনে আছেন আপনি। আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রথমত কথা বাজেট বৃদ্ধি করা দরকার। বাজেটের কমপক্ষে 6% বরাদ্দ করা দরকার। ইউনেস্কোর কাছে আমরা যেটা অঙ্গীকারবদ্ধ, সেখানে আমরা 2%, 2.1% ক্রমান্বয়ে নিচের দিকে নামছি। আমরা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকেও আমরা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করে বাজেট বেশি দেখাই। কি ভয়াবহ প্রতারণা! তো বাজেট বৃদ্ধি না করে, শিক্ষকদের জীবন মানের উন্নয়ন না করে, পৃথিবীতে একটি দেশও নাই যারা কারিকুলাম পরিবর্তন করে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছে। অর্থাৎ আপনারা যে দর্শনগতভাবে ভুল তথ্য প্রচার করছেন, ভুল ভুল মানে প্রোপাগান্ডা করছেন, সেই ভুল তথ্য এবং প্রোপাগান্ডার থেকে আপনাদের বের হয়ে আসা দরকার। শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যারা ভুল পথে আছেন তাদের বের হয়ে আসা দরকার। আর বের হয়ে আসা দরকার সরকারকে এবং এই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যে প্রতিবাদটি করছে, আরও অনেক শিক্ষক যে প্রতিবাদটি করছেন। আমি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কামরুল হাসানের কথা উদ্ধৃত করব। একজন শিক্ষক হয়ে তিনি দিনের পর দিন যেভাবে বিষয়টি নিয়ে সামনে আসছেন, আরও অনেকে আছেন, অধ্যাপক আনু মোহাম্মদ সহ আরও অনেকে আছেন, আমি অনেকের নাম উল্লেখ করছি না, কিন্তু 2-3 জনের কথা বললাম এই কারণে যে তারা অনবরত বিষয়টি মানুষের সামনে আনার চেষ্টা করছেন। এবং এই যে আনার চেষ্টা করে, এটা এখন বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এই শিক্ষাক্রমটি তার সন্তানের জন্যে মোটেই ভালো কিছু নয়। সুতরাং এটা বাতিল করা দরকার। বাতিল করে এটা প্রমাণ করা দরকার যে আপনারা এই শিক্ষা ব্যবস্থায় বিশ্বাস করেন না,
সেটা প্রমাণ করার জন্যেই আপনাদেরকে যেটা করা দরকার, আপনাদের সন্তানদের আপনারা যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাচ্ছেন তাদেরকে নিয়ে এসে তাহলে এইখানে ভর্তি করেন বাংলা মাধ্যমে, যে না বাংলা মাধ্যম পাঠ্যক্রম পরিবর্তন করে আপনারা বিশাল উন্নতি করে ফেলেছেন, সুতরাং আমার ছেলেকে আমি স্কলাস্টিকায় পড়াইতাম অথবা অমুক জায়গাতে পড়াতাম, আমি এখন তাকে বাংলা মাধ্যম স্কুলে পড়ানোর ব্যবস্থা করলাম। তা তো করবেন না। আপনারা যারা এই নীতির সঙ্গে সংশ্লিষ্ট, আপনাদের কারো সন্তান দেশে থাকে না, দেশে থাকলেও বাংলা মাধ্যমে পড়াশোনা করে না, সুতরাং বাংলা মাধ্যমের এই পাঠ্যক্রম পরিবর্তনের যে দায়িত্ব আপনারা পালন করছেন সেটা করার নৈতিক অধিকারই আপনাদের নেই। তো যেহেতু নৈতিক অধিকার নাই, সুতরাং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এই ক্ষতি না করে, সাধারণের শিক্ষা ব্যবস্থার এই ক্ষতি না করে, এটাকে অবিলম্বে বাতিল করে প্রথমত কথা পুরনো জায়গাতে ফিরে যাওয়া দরকার। তারপরে একটা শিক্ষা কমিশন করে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের শিক্ষাবিদদের সম্পৃক্ত করে যদি কারিকুলাম পরিবর্তন হয়, শিক্ষায় ব্যয় বৃদ্ধি করতে হয়, শিক্ষকদের জীবনমানের উন্নতি করতে হয়, কিভাবে করতে হয়, সেটা একটা কালেকটিভ সিদ্ধান্ত দরকার। এইভাবে আজগুবি উদ্ভট সিদ্ধান্ত নয়। আবারও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এই উদ্যোগকে সমর্থন করে, প্রশংসা করে আমি আমার কথা শেষ করি।